সিলিকনের আকরিক পর্যন্ত পড়ছিলাম, আকরিক পর্যন্ত পড়ছিলাম। আচ্ছা, চলে আসেন, সিলিকনের আকরিক পর্যন্ত পড়ছেন, খুবই ভালো কথা। আমরা আজকে পড়বো হচ্ছে রাসায়নিক বৈশিষ্ট্য। গ্রুপ 14 এর আমরা পড়বো কি বলেন তো? রাসায়নিক বৈশিষ্ট্যটা পড়বো। গ্রুপ 14 এর রাসায়নিক বৈশিষ্ট্যগুলো পড়বো। দেখেন, গ্রুপ 14 এর রাসায়নিক বৈশিষ্ট্য যদি পড়তে যান একটু ভালো মতো বুঝবেন। এখানে দেখা যায় যে গ্রুপ 14 গুলা কার কার সাথে রিয়াকশন করে, সেই রিয়াকশন গুলা এই জায়গাটাতে দেখানো হবে, ঠিক আছে? যেমন দেখেন, গ্রুপ 14 এর রিয়াকশন যদি আপনি দেখেন, যে যদি আমি ক্লোরিনের সাথে রিয়াকশন উইথ ক্লোরিন, রিয়াকশন উইথ ক্লোরিন, তাহলে রিয়াকশন উইথ ক্লোরিন যদি করেন তাহলে দেখবেন গ্রুপ 14 কি কি, গ্রুপ 14 এর যে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম যেটাই করেন না কেন, দেখা যায় যে আপনার এরা টেট্রাক্লোরাইড তৈরি করে। যদি আমি গ্রুপ 14 এর সকল মৌলগুলোকে আমি এক্স দ্বারা চিহ্নিত করি, এম দ্বারা চিহ্নিত করি, তাহলে আমি যদি এম প্লাস Cl2 করি তাহলে দেখা যায় MCl4 তৈরি হবে। ঠান্ডা মাথায় বুঝেন, MCl4। যদি বলেন হোয়াই ভাইয়া MCl2 কেন তৈরি হবে না, দেখেন আমি এর আগেই বলছি যে +2 যে জারণ অবস্থাটা সেটা হচ্ছে আনস্টেবল, ইটস ডিফারেন্ট ফ্রম প্লেট। পিবি এর জন্য শুধুমাত্র ডিফারেন্ট, পিবি এর জন্য শুধুমাত্র ডিফারেন্ট, বাট এই জায়গাটাতে MCl4 এটা হচ্ছে আমার তৈরি হবে। খুবই ভালো কথা। তাহলে M প্লাস Cl2, তাহলে এটা তৈরি হতে পারে, PbCl2 তৈরি হতে পারে। এই যে MCl4 যেটাই করতেছেন না কেন, এগুলা হচ্ছে সমযোজী যৌগ, বাট এই যে PbCl2 এটা হচ্ছে আয়নিক যৌগ। ভালো মতো বুঝবেন, এটা হচ্ছে আয়নিক যৌগ। আবার আপনি যদি স্ট্যানামের সাথে করেন, স্ট্যানাম, এটা যদি আমি এটা পিবি দেই, যদি আমি স্ট্যানাম প্লাস ক্লোরিন দেই তাহলে হবে স্ট্যানাস ক্লোরাইড, স্ট্যানিক না, এটাও আয়নিক। তাহলে এই দুইটা আয়নিক, আবারও বলি এই দুইটা আয়নিক। তাহলে স্ট্যানিক আর স্ট্যানাস কি মনে রাখবেন? ইক আর আস, আসমা আর আইরিক, ভালো মতো মনে রাখবেন, আসমা আর আইরিক। ইক আছে না এই পোর্শনটাতে? ইক আছে না? এই কমেন্ট করবেন সবাই, এই পোর্শনটাতে ইক আছে এবং দেখবেন এটা 1 2 3 4 চারটা ওয়ার্ডের, তার কারণে এটা বড় বড় যোজনী। আসমা, আস 3টা ওয়ার্ডের, তার মানে এটা ছোট যোজনী। তার মানে এইটার নাম হচ্ছে কি বলেন দেখি? এটার নাম হচ্ছে স্ট্যানাস ক্লোরাইড, স্ট্যানাস ক্লোরাইড। স্ট্যানাস ক্লোরাইড। কথা বুঝতে পারছেন? সবাই কমেন্ট করবেন। তাহলে এটা গেল রিয়াকশনে। এরপরে চলে আসেন রিয়াকশন উইথ অক্সিজেন। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন চলে আসো রিয়াকশন উইথ হচ্ছে অক্সিজেন। এই যে ক্লাস 4-5 জন করে, ভালো লাগে। যদিও 4-5 জন না, সবারই করা উচিত, কারণ এই জিনিসগুলো তুই গোটা বাংলাদেশের যেখানেই জানা কেন, কেউ যদি করায় আমাকে বলিস, কেউ করাবে না তোকে এত খুঁটে খুঁটে রিয়াকশন। তো রিয়াকশন উইথ অক্সিজেন যদি আমি ওইটাকে এমই ধরছি, যদি আমি অক্সিজেনের সাথে রিয়াকশন করি তাহলে অক্সাইড তৈরি হবে, MO2 তৈরি হবে। তাহলে এই যে মেটালগুলা, এগুলা দেখা যায় অনেকগুলো অধাতু আছে। এই অধাতুর যে অক্সাইড গুলা সেগুলো হচ্ছে অম্লধর্মী।
অধাতুর অক্সাইডগুলা অম্লধর্মী, ঠিক আছে? অধাতুর অক্সাইডগুলা অম্লধর্মী। আচ্ছা, অধাতুর অক্সাইডগুলা কি অম্লধর্মী, ঠিক আছে? এখন দেখ যে অধাতুর অক্সাইডগুলো অম্লধর্মী, খুবই ভালো কথা। তাহলে এই জায়গায় যে ধাতুর অক্সাইড আছে, আবারও বলি, এই জায়গায় যে ধাতুর অক্সাইডটা আছে, একটু বোঝার চেষ্টা কর। এই জায়গায় যে ধাতুর অক্সাইডটা আছে, আচ্ছা, অধাতুর অক্সাইড অম্লধর্মী আর ধাতুর অক্সাইড কি ক্ষারধর্মী। আচ্ছা, ধাতুর অক্সাইড কি ক্ষারধর্মী, ঠিক আছে? এখন দেখো যে এই ধাতুর অক্সাইডটা ক্ষারধর্মী হচ্ছে, বাট এই জায়গায় দেখা যায় লেড এবং স্ট্যানাম এদের অক্সাইড হচ্ছে উভধর্মী। কথা বুঝতে পারছো? কথা কি বোঝা যায়? তাহলে এই লেড এবং স্ট্যানামের অক্সাইড হচ্ছে উভধর্মী। এই দীপ্তি আসিস না চলে গেছিস গেল খায়ে? দীপ্তি আসিস না চলে গেছিস? দীপ্তি খুবই বদমাইশি করতেছে। তাহলে এর অক্সাইড হচ্ছে উভধর্মী। ভাইয়া কিভাবে? এটা কোশ্চেন এভাবে আসে যে দেখাও যে লেড অক্সাইডটা আর স্ট্যানামের অক্সাইড উভধর্মী। উভধর্মী। এখন লেড এবং স্ট্যানামের অক্সাইড উভধর্মী, তাহলে কিভাবে দেখাবা? তাহলে PbO2, আচ্ছা PbOE দাও, এখানে আমার O2 দেওয়ার দরকার নেই, যেহেতু এটা আমার ইয়ের অক্সাইডটা, এটার স্টেবিলিটি হচ্ছে তোমার দুইটা স্টেবল, আর হচ্ছে স্ট্যানামের অক্সাইড যেটা স্ট্যানিক অক্সাইড। এখন দেখা যায় যে এরা করে কি, এরা দেখবি যখন উভধর্মী অক্সাইড, এরা অ্যাসিডের সাথে রিয়াকশন করবে, এরা বেসের সাথে রিয়াকশন করবে, দুইটার সাথে রিয়াকশন করবে। এখন চলে যে বলতে উভধর্মী দেখাও, তখন দেখবি লেডের অক্সাইড যখন তুই HCl এর সাথে রিয়াকশন করবি তখন রিয়াকশন করবে। আবার দেখবি যে তোর হচ্ছে স্ট্যানামের, স্ট্যানাম না এটাই দেখাই, লেডের অক্সাইড PbO দে, এটার দরকার নাই, দুই যোজনী দিয়েই দেখা। যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করিস তাহলে দেখবি তোর হচ্ছে প্লাম্বেট উৎপন্ন করবে। কি তৈরি করবে? প্লাম্বেট উৎপন্ন করবে। তাহলে বোঝার চেষ্টা করিস যে লেডের অক্সাইড যখন HCl এর সাথে রিয়াকশন করবে তখন এক ধরনের রিয়াকশন, তুই যদি বলি ভাই শুধু HCl এর সাথে রিয়াকশন না, তুই HNO3 এর সাথে রিয়াকশন দেখাইতে পারবি, HNO3 এর সাথে রিয়াকশন দেখাইতে পারবি, মানে যে কোনো অ্যাসিডের সাথে রিয়াকশন দেখাইতে পারবি। তাহলে হবে লেড নাইট্রেট প্লাস হচ্ছে H2O, লেড নাইট্রেট প্লাস H2O। যদি HCl তাহলে লেড ক্লোরাইড প্লাস H2O হইতো। এটার সাথে তৈরি করলে কি হবে? সোডিয়াম প্লাম্বাইড উৎপন্ন করবে, ঠিক আছে? Na2PbO2, এটা হচ্ছে সোডিয়াম প্লাম্বাইড উৎপন্ন করবে, কারণ এখানে লেডের যোজনী কত আসে? লেডের যোজনী কত আসে? এটা হচ্ছে সোডিয়াম প্লাম্বাইড, নামগুলো লেখে নে, সোডিয়াম প্লাম্বাইড, সোডিয়াম প্লাম্বাইড। তাহলে বুঝতে পারতেছিস যে এই জায়গাটাতে, আবারও বলি, তাহলে বুঝতে পারতেছিস যে এই জায়গাটাতে যখনই আমি কোনো একটা রিয়াকশন করতেছি, আবারও বলি, এই জায়গাটাতে যখনই আমি কোনো একটা রিয়াকশন করব বা রিয়াকশনে আমি যাব, তখনই দেখা যাবে যে HCl বা অ্যাসিডের সাথে রিয়াকশন করবে, সে বেসের সাথে রিয়াকশন করবে। যে সকল অক্সাইড, যদি বলে উভধর্মী অক্সাইড কি, তাহলে বলবি যে সকল অক্সাইড অ্যাসিড এবং বেস, অ্যাসিড, এই নতুন মেয়েরা তোমার হচ্ছে ইয়ে করবার, ওই টেলিগ্রামে যুক্ত হবে, ওখানে সব শীট দেয়া আছে। যে সকল অক্সাইড অ্যাসিড এবং বেসের সাথে, ক্ষারের সাথে রিয়াকশন করে, করে লবণ এবং পানি উৎপন্ন করে, কি কি তৈরি করে? সল্ট। এই যে লেড নাইট্রেট, সল্ট উৎপন্ন
করবে আর হচ্ছে ওয়াটার উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে বল দেখি? সল্ট প্লাস ওয়াটার উৎপন্ন করে। তারাই হচ্ছে কি আমার উভধর্মী পদার্থ। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে এটা? এখন চলে আয়, এটা ক্লিয়ার হয়েছে? তাহলে উভধর্মী কারা কারা? উভধর্মী এর আগে আমরা কারা কারা পড়ছি? উভধর্মী এখন পর্যন্ত আমরা পড়লাম অ্যালুমিনিয়ামের অক্সাইড, লেডের অক্সাইড, স্ট্যানিক অক্সাইড, এগুলো আমরা পড়লাম এতদিন পর্যন্ত উভধর্মী। ক্লিয়ার হয়েছে ধাঁধার দলগুলা সবগুলা? এই তোর কি হয়েছিল রে দীপ্তি, এতদিন তুই ক্লাস করছ নাই কেন? দীপ্তি কি ছিল তোর? তাহলে 3টা অক্সাইড এই পর্যন্ত আমরা পাইলাম, ঠিক আছে? চলে আসো। সোহার কি হয়েছে এটা জানতে হবে, এদের দুইজনের খবর আছে তো, এটা দুইজন বিয়াদব হয়ে গেছে। আচ্ছা, তো এই গেল রিয়াকশন। এছাড়া আমাদের আরো কিছু রিয়াকশন আসবে। আমরা অক্সাইড HCl এর সাথে রিয়াকশন, তুমি জানো HCl এর সাথে রিয়াকশন কিভাবে তৈরি হয়, অক্সিজেন। চলে আসে হাইড্রাইড রিয়াকশন উইথ হাইড্রোজেন। তোর বিয়ে লাগছে, আমাদেরকে দাওয়াত দিবি না? রিয়াকশন উইথ হাইড্রোজেন। তাহলে দেখ কি করবে, কার্বন যদি হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে তাহলে কি তৈরি করে? মিথেন উৎপন্ন করবে। সিলিকন যদি হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে তাহলে এটা হবে সিলিকন টেট্রাহাইড্রাইড, এটার নাম হচ্ছে সিলেন। এর নাম কি? সিলেন। এই সিলেন যখন দেখবি সিলিকন টেট্রাহাইড্রাইড যদি অক্সিজেনের সাথে রিয়াকশন করে তখন তৈরি করে সিলিকন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার। কথা বুঝছিস? এটার নাম হচ্ছে সিলেন, এটার নাম হচ্ছে মিথেন, আর এটার নাম হচ্ছে সিলেন। এটার নাম কি বল দেখি? সিলেন। সিলেন যখন পানির সাথে বিক্রিয়া করে সিলিকনের ডাইঅক্সাইড উৎপন্ন করবে। কথা বুঝতে পারিস? এখন চলে আসি রিয়াকশন উইথ ওয়াটার। কমেন্ট করতে হবে, কারণ হচ্ছে এই নতুন মেয়েটা বুঝতে পারতেছো? ওয়াটার মানে এখানে ওয়াটার 3টা পজিশনে থাকে, একটা হচ্ছে আইস, আরেকটা নরমাল, আরেকটা স্টিম। এখানে যে ওয়াটারটা ইউজ করব সেটা হচ্ছে স্টিম। আবারও বলি, এখানে যে ওয়াটারটা ইউজ করব সেটা হচ্ছে আমার স্টিম। ভাইয়া কেন? এখানে পুরাটা স্টিমের সাথে আমি রিয়াকশন করাবো, কারণ দেখা যায় যে খুব বেশি সক্রিয় মৌল না এরা। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অনুপাতে যদি দেখতে যাও তখন তোমাকে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমি দেখাবো। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অনুপাতে পানির সাথে রিয়াকশন করবে বা হাইড্রোজেনকে সরাইতে পারবে তারাই যারা হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয়। এখন চলে আসি, কার্বন যদি আমার পানির সাথে বা স্টিমের সাথে রিয়াকশন করে, স্টিমের সাথে রিয়াকশন করে, তখন এইটা করবা হচ্ছে কার্বন মনোঅক্সাইড প্লাস ওয়াটার। এইটা ভালো মতো করবা, এটা তৈরি করবে ওয়াটার গ্যাস। এটার নাম হচ্ছে ওয়াটার গ্যাস। ওয়াটার গ্যাস পুরাটাকেই বলবো ওয়াটার গ্যাস, দুইটাই গ্যাস। আবারও বলি, কার্বন যখন স্টিমের সাথে, এবং এই কার্বনটা হইতে হবে হট, হট কার্বন হইতে হবে কারণ এটা অধাতু, হট কার্বন হইতে হবে। যখন স্টিমের সাথে বিক্রিয়া করবা তখন দেখবা এটা কি হয়ে গেছে বলো দেখি? ওয়াটার গ্যাস তৈরি হয়ে গেছে। চলে আসি, সিলিকন যখন তৈরি করবে, সিলিকন যখন স্টিমের সাথে বিক্রিয়া করবে, স্টিমের সাথে বিক্রিয়া করবে তখন সিলিকন ডাইঅক্সাইড তৈরি করবে প্লাস হাইড্রোজেন গ্যাস। এটা কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন, এটাকে আমি কি বলবো? ওয়াটার গ্যাস। যদি বলি ওয়াটার গ্যাসের সংকেত কি? কার্বন মনোঅক্সাইড প্লাস হাইড্রোজেন।
বাট এই জায়গায় দেখো লেড ডিরেক্টলি অক্সাইড তৈরি করতেছে এরা, বাট লেড যখন পানির সাথে বিক্রিয়া করবে এবং সেটা স্টিম হবে, এখানে অবশ্যই আমার টেম্পারেচার দেয়া লাগবে। আর এই জায়গায় দেখবা 1300°C, এটা খুবই ইম্পর্টেন্ট যে কার্বন ডাই অক্সাইড পানির সাথে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এটা মনে হয় বোঝা যাচ্ছে না, আমি একটু ভালো করে লিখতেছি। এই টেম্পারেচারটা হতে হবে 1300°C। লেড যখন দেখবা, লেড তখন তৈরি করে লেড হাইড্রোক্সাইড। লেড হাইড্রোক্সাইড কেন বলতো? কেন বলো? কেন বলো? এখানে লেড হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন উৎপন্ন হবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এখন চলে আসো, কেন, কারণটা কি বলো? যাই হোক, কারণটা খুঁজে বের করবা। দেখো, রিয়াকশন উইথ বেস, রিয়াকশন উইথ বেস, চলে আসো। তাহলে কি হবে? স্টেনাম যদি সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে রিয়াকশন করে ইন প্রেজেন্স অফ ওয়াটার, যদিও এটা অ্যাকোয়াস থাকে, তাহলে সেটা তৈরি করবে H2 প্লাস হচ্ছে সোডিয়াম স্ট্যানেট Na2SnO3, এটার নাম হচ্ছে স্ট্যানেট। আর এর আগেরটা আমরা কি পড়ছি? এর আগেরটা পড়ছি হচ্ছে সোডিয়াম স্ট্যানেট, এটাও সোডিয়াম স্ট্যানেট তৈরি করবে। বাট এই জায়গায় যদি লেড তৈরি করে, লেড যদি এখানে তৈরি করে, লেড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করতেছে ইন প্রেজেন্স অফ ওয়াটার, তাহলে যেটা করবে সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে আর একটা প্লাম বেড উৎপন্ন করবে, ওটা ছিল প্লাম বাইট, এটা হচ্ছে Na2PbO3। এটার নাম হচ্ছে, যখন O3 থাকবে তখন প্লাম বেড, সোডিয়াম প্লাম বেড। আর প্লাম বাইট, সোডিয়াম প্লাম বাইট যেটা ছিল সেটা আমি লিখছিলাম এই যে O2 থাকলে হবে সোডিয়াম প্লাম বাইট, আর প্লাম বেড কখন হবে? যখন O3 থাকবে। ক্লিয়ার? সোডিয়াম প্লাম বাইট এবং সোডিয়াম প্লাম বেড উৎপন্ন করবে। আশা করি বুঝতে পারছো। এখন চলে আসেন, এটুকু মনে হয় বোঝা গেছে, খুবই সহজ ছিল এগুলা। ভাইয়া রিয়াকশন গুলা কিভাবে কি করবেন একবার করে ডিভিশন দিলেই হবে, জাস্ট এতটুকুই বললাম, কারণ রিয়াকশন গুলো যে সবগুলাই আসবে সেটা না, একবার করে বুঝতে পারলেই হবে। এখন চলে আসেন, দেখা যায় যে এই জায়গাটাতে যে সাধারণ অবস্থায় যে কার্বন ডাই অক্সাইড, যেটা কার্বন ডাই অক্সাইড, ভালো করে বুঝেন, কার্বন অক্সিজেনের সাথে রিয়াকশন করে যেটা কি করে? ডাই অক্সাইড তৈরি করতেছে। তো এই কার্বন ডাই অক্সাইড দেখা যায় যে আপনার কার্বন ডাই অক্সাইড দেখা যায় যে হচ্ছে গ্যাসিয়াস, আর সিলিকন ডাই অক্সাইড হচ্ছে গ্যাসিয়াস, আর সিলিকন ডাই অক্সাইড হচ্ছে আমার সলিড। ওয়াই? এই জায়গাটাতে আমার প্রশ্ন আসে, ওয়াই? এইটাই প্রশ্ন। দেখেন, কার্বন ডাই অক্সাইড যেটা হয় যে এটা হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইডের স্ট্রাকচার, এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার বা সরলরৈখিক। যেগুলা লিখতে হবে সেগুলা বুঝেন ভালো মতো, সরলরৈখিক হবে। এখন এই যে এইটা যে করছে, এইটা কি করছে? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, এটা করছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে।
ভালো করে বুঝবা। ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তোমার হচ্ছে এটা বন্ধন করছে। এখন এই কার্বন ডাই অক্সাইডে কয়েকটা জিনিস, এখানে হচ্ছে উইক ভ্যান্ডার ওয়ালস বল থাকে। কি থাকে? উইক ভ্যান্ডার ওয়ালস বল থাকে, দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল। যারা যারা ক্লাস মিস দিচ্ছেন আপনারা এইটুকু মনে রাখিয়েন, যারা ক্লাস করতেছেন তাদের সাথে পাল্লা দিতে পারবেন না। বল যুক্ত থাকে, এই যে উইক ভ্যান্ডার ওয়ালস বলটা যুক্ত থাকে, এইটা এই কারণে সাধারণত এই দুর্বল ভ্যান্ডার ওয়ালস বলটা থাকার কারণে এইটা হয় হচ্ছে গ্যাসিয়াস। এটা কি হচ্ছে? গ্যাসিয়াস। অপরদিকে দেখা যায় যখন আমি সিলিকন ডাইঅক্সাইড যাব, সিলিকন ডাইঅক্সাইড সাধারণত দেখা যায় যে এটা একটা পলিমারিক যৌগ। দ্যাট মিন্স সিলিকন ডাইঅক্সাইড, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পলিমারিক যৌগ। ঠিক আছে? এখন সিলিকন ডাইঅক্সাইড যখন পলিমারিক যৌগ বুঝলেন, তাহলে কি সিলিকনের স্ট্রাকচারটা কিরকম হবে? এটা চতুস্থলকীয় হয়। ঠিক আছে? এটা হচ্ছে চতুস্থলকীয় হবে, চতুস্থলকীয়। তার মানে সিলিকনের স্ট্রাকচার কিরকম হবে? সেম ভাবে এরকম আসবে। দেখেন, খুব ঠান্ডা মাথায় বুঝেন। আমাকে যদি এইভাবে কেউ বুঝাইতো তাহলে আমি হয়তো অনেক আরো ভালো কিছু করতে পারতাম। এগুলা কোন ধরনের বন্ধন একটু কমেন্ট করবেন। এগুলা কোন ধরনের বন্ধন? এগুলা এগুলা কোন ধরনের বন্ধন? এগুলো সবগুলো কোন ধরনের বন্ধন? বলো কোন ধরনের বন্ধন? সিগমা বন্ধন কে লিখছে রে গাধা? এগুলা হচ্ছে এক একটা করে পাই ইয়ে বন্ধন। হ্যাঁ, সমযোজী বন্ধন। এগুলা মনে রাখবে, এগুলো হচ্ছে সমযোজী বন্ধন। আমি ওইটা ধরছি, ঠিক আছে, তুমি সিগমা বলছো, ঠিক আছে। এটা একটা সমযোজী বন্ধন, হ্যাঁ, পাই বন্ধন না। এগুলা সমযোজী বন্ধন, ঠিক আছে। সিগমা বন্ধন বলছো, ওকে। তাহলে এটা হচ্ছে সমযোজী বন্ধন। এটা একটা করে সমযোজী বন্ধন। তো সিগমা বন্ড খুবই ভালো কথা। এখন বুঝো যে সমযোজী বন্ধন, তাহলে এখানে কতগুলা বন্ধন। এটা তো একটা জায়ান্ট মলিকুল, এটাকে বলা হয় দৈত্যাকার মলিকুল, দৈত্যাকার। ঠিক আছে? একটা দুইটা ইচ্ছা মতো প্রত্যেকটা বন্ধন ভাঙতে হবে এটাকে। কি করতে গেলে? যদি তুমি এটাকে ভাঙতে চাও, এটা গলনাঙ্ক অনেক বেশি হয়। কারণ কি? এটাকে যখন ভাঙতে যাবে প্রত্যেকটা বন্ধন ভাঙতে হবে। এই প্রত্যেকটা বন্ধন যখন তুমি ভাঙতে যাবা তখন কম পরিমাণে প্রচুর পরিমাণে তাপ লাগবে। এই জন্য এই দৈত্যাকার অণু খুবই ভালো কথা। এখন এই জন্য এইটাকে কি বলা হচ্ছে? এইটাকে দৈত্যাকার অণু বলা হচ্ছে। এবং এই জিনিসটা যে আছে, এই জিনিসটা হচ্ছে তোমার গলনাঙ্ক হচ্ছে এত সলিড, এটার গলনাঙ্ক হচ্ছে 1610 ডিগ্রি সেলসিয়াস। ভাইয়া পড়তে হবে অবশ্যই। আর স্ফুটনাঙ্ক হচ্ছে 2230 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে? 2230 ডিগ্রি সেলসিয়াস। ভাইয়া এটার গলনাঙ্ক তো খুবই কম। এর গলনাঙ্ক খুবই কম, এর গলনাঙ্ক হচ্ছে -56 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি বোঝা গেছে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসিয়াস কেন, সিলিকন ডাইঅক্সাইড সলিড কেন?
বোঝা গেছে? লিখতে পারবা? এখন বলতে পারো ভাই সোডিয়াম সিলিকন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা কিরকম। দেখো সিলিকন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটা এরকম। সবগুলো জয়েন্ট লাগাও। এগুলা কিন্তু সব অক্সিজেন, হ্যাঁ, এই যে ছোটগুলা যেগুলা গোল্লা গোল্লা দিছে এগুলা অক্সিজেন, কিন্তু এগুলা অক্সিজেন, মনে রাখবে এগুলা অক্সিজেন। ঠিক আছে, এগুলা অক্সিজেন। এটা হচ্ছে আমার সিলিকন ডাইঅক্সাইড স্ট্রাকচার। কথা বুঝতে পারছো? সিলিকন ডাইঅক্সাইড স্ট্রাকচার ডাকতে পারবা? সিলিকন ডাইঅক্সাইড স্ট্রাকচার ডাকতে পারবা? এই ড্র করতে পারবা? আচ্ছা, নতুন মেয়েটা ড্র করতে পারবা আপু? কিছুই না, আমারটা জাস্ট দেখবা, আমারটা কপি করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবা। আচ্ছা, মাইশা এই যে চলে গেছে, এরা বিয়ে খাইতে খাইতে চলে আসি। হ্যালাইডের আদ্র বিশ্লেষণ। চলে আসো। হ্যালাইডের যে আদ্র বিশ্লেষণটা তুমি করবা, একটু বোঝার চেষ্টা করো। আদ্র বিশ্লেষণ পানির সাথে রিয়াকশন যেটা হবে, পানির সাথে তখনই রিয়াকশন হবে যখনই দেখবা পানির সাথে রিয়াকশন হবে তখনই যখন তার ডি ব্লক থাকবে। তখনই যখন ডি অরবিটাল থাকবে, এটা মনে রাখবা। যখন ডি অরবিটাল থাকবে কার? সেন্ট্রাল মেটালের। কার থাকবে? সেন্ট্রাল মেটালের। আচ্ছা, সেন্ট্রাল মেটালের এই ডি অরবিটালটা, এটা দেখা যায় যে এটার জন্য সেটা হয় হচ্ছে অষ্টক সম্প্রসারণ। এটার জন্য যেটা হয় সেটা হচ্ছে অষ্টক সম্প্রসারণ। এই নতুন কে আসছিস? এই কোন গর্ধব এখন আসলি? এখন চলে আসো। দেখো, প্রোসিলা CCl4, ভালো করে বুঝো, CCl4 বোঝার চেষ্টা করো। CCl4 পানিতে আদ্র বিশ্লেষিত হয়, পানিতে আদ্র বিশ্লেষিত হবে না। বাট দেখা যায়, একটু বোঝার চেষ্টা করো, এই জায়গাটাতে কেন হবে না যদি আমি আসি। দেখো, কার্বনের যোজনী হচ্ছে আমার, কার্বনের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তার মানে আমার কি 1s2 2s2 2p2। এখানে কি 2d সম্ভব? 2d কি সম্ভব? 2d সম্ভব না। এখানে 2d সম্ভব যদি না হয়ে থাকে, আবারও বলি, 2d সম্ভব যদি না হয়ে থাকে তাহলে ঠান্ডা মাথায় বুঝো, 2d যদি সম্ভব না হয়ে থাকে তাহলে কিভাবে, কিভাবে এই জায়গায় বুঝো, কি
ভাবে আমার এই পানির যে লোন পেয়ার ইলেকট্রন গুলা কার সাথে বন্ধন গঠন করবে? বন্ধন গঠন করা সম্ভব না, 2D সম্ভব না, এখানে 2D সম্ভব না। 2D সম্ভব না হলে এখানে অষ্টক সম্প্রসারণ হবে না, অষ্টক সম্প্রসারণ হবে না। তাহলে অষ্টক সম্প্রসারণ সম্ভব না, দ্যাটস ওয়াই এটা পানিতে আদ্র বিশ্লেষিত হবে না। এখন দেখো, যদি তুমি এখানে আসো যে ভাইয়া সিলিকন টেট্রাক্লোরাইড, এটা দেখা যায় সিলিকন কত, 14। তাহলে সিলিকনের কি হবে? দেখবো 1s2, 2s2, 2p6, 3s2, 3p2, এইটা। তাহলে এখন দেখো 3D এখানে হচ্ছে আমার 0, 3D এখানে আমার কি 0। এখন তোমাকে যদি আমি কি এখানে বলি যে 3D 0, তার মানে যদি এই জায়গাটাতে আসো যে 5টা যদি আমি এখানে ভাগ করি, তাহলে এই জায়গাটাতে তো আমার ইয়ে দেওয়া সম্ভব, মানে 3p যদি আমি এখানে ইয়ে করি, 3s টাকে এক্সাইটেড করি, যেটাই হোক না কেন, যদি আমি এক্সাইটেড করে দিই, এখানে 1, এখানে 1, তাহলে এখানে 2 থাকবে, আরো 2টা ফাঁকা থাকবে, বুঝো কিন্তু। তাহলে এখানে অষ্টক সম্প্রসারণ করতে পারবে তারা, তার মানে পানি লোন পেয়ার ইলেকট্রন দিতে পারবে, ভালো করে বুঝো, পানি এখানে লোন পেয়ার ইলেকট্রন দিতে পারবে, তার মানে এই জায়গায় অষ্টক সম্প্রসারণ সম্ভব। আমার কথা কি বুঝতে পারছো? পানি এখানে লোন পেয়ার ইলেকট্রন দিতে পারবে, তাহলে অষ্টক সম্প্রসারণ সম্ভব। কথা কি বোঝা গেছে? এই কথা বোঝা গেছে? তাহলে যখনই দেখবা যে এই জায়গায় অষ্টক সম্প্রসারণ করা সম্ভব, তখনই যখন দেখবা যে এখানে লোন পেয়ার ইলেকট্রন গুলা দেওয়ার মতো কি থাকতেছে, জায়গা থাকতেছে, তখনই কি হবে বলো দেখি, অষ্টক সম্প্রসারণ হওয়া সম্ভব হচ্ছে। ক্লিয়ার কিনা বলো? একজনকে ভর্তি নিলাম, খুব ভালো হচ্ছে ভর্তি, এক্সাম ব্যাচ, জয় বাংলা অবশ্য। এটা বোঝা গেছে? এখন চলে আসি ভাইয়া এটা কিভাবে রিয়াকশন করে। দেখো, যেটা মেইন রিয়াকশনটা আমি একটু দেখাই। সিলিকন দেখা যাচ্ছে রে? না, দেখা যায় না।
চলে আসো। সিলিকন টেট্রাফ্লোরাইড প্লাস ওয়াটার, এখানে 4 অণু পানি হবে। দেন এখানে হবে সিলিকন হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে HCl। আচ্ছা, এই জায়গায় যে বন্ধনটা হবে, এই যে একে দান করতেছে, এই যে অষ্টক সম্প্রসারণ সম্ভব, এই জায়গায় যে বন্ধনটা হবে, এই বন্ধনটার নাম হচ্ছে সন্নিবেশ বন্ধন। এই জায়গায় সন্নিবেশ বন্ধন হবে। এই সন্নিবেশ বন্ধন হবে টোটাল হচ্ছে 4টা। সন্নিবেশ বন্ধন কয়টা হবে? 4টা। এখন চলে আসো এখানে কিভাবে রিয়াকশনটা হয়। সিলিকন 4টা ধাপে রিয়াকশন হবে। প্লাস ওয়াটার, তখন এখান থেকে রিয়াকশনটা এরকম ভাবে হবে যে যখন আমি দেখব যে অক্সিজেন, একটু বোঝার চেষ্টা করবা, সিলিকন ক্লোরিনের লোন পেয়ার ইলেকট্রন আছে, ক্লোরিন আছে, ক্লোরিন আছে, ক্লোরিন আছে, একটু বোঝার চেষ্টা করবা। আচ্ছা, এখানে ক্লোরিনটা আমি একটু দিব না, এই জায়গায় ক্লোরিনটা দিব। এখন এই অক্সিজেন করবে কি, এর থেকে একটা লোন পেয়ার ইলেকট্রন একে দিয়ে দিবে। ঠান্ডা মাথায় বুঝো, একটা লোন পেয়ার ইলেকট্রন একে দিয়ে দিবে। এখন লোন পেয়ার ইলেকট্রন দিল, আর এখানে আমার 2টা হাইড্রোজেন থাকে, একটু বুঝবা। লোন পেয়ার ইলেকট্রনটা দিয়ে দিল, এ এখন বলবে কি, অক্সিজেন বলবে কি, অক্সিজেন তো আমার কি, অক্সিজেন লোন পেয়ার ইলেকট্রন দিল, এ এখন বলবে যে আমার তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে একটা হাইড্রোজেন বন্ডকে আমি টানে নেই নিজের দিকে। ইলেকট্রোনেগেটিভিটি মানে কিন্তু বন্ড পেয়ার ইলেকট্রনকে নিজের দিকে টানা। এ বলবে এখন আমাকে আমার দিকে চলে আসো। আবার ক্লোরিন করবে কি, এইখান থেকে বলবে আমার দিকে চলে আসো বন্ড পেয়ার, আর এই লোন পেয়ারটা কি করবে, বলবে হাইড্রোজেনকে বলে আসো আমরা হচ্ছে বন্ধন গঠন করি। কারণ ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, আবার এখানে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, কারণ অক্সিজেন করবে এই বন্ড পেয়ারটাকে টানে নিবে, এই বন্ড পেয়ারটাকে এ টানে নিয়ে এ করবে কি হাইড্রোজেনের সাথে বন্ড গঠন করবে। বন্ড গঠন করে তৈরি করবে SiCl3OH প্লাস HCl, এটা তৈরি করবে। এইটুকু বোঝা গেছে, এই রিয়াকশনটা বুঝছে, এটা কিন্তু 4টা ধাপে রিয়াকশন হবে। এখন এই যে SiCl3 হয়েছে, এটা বোঝা গেছে? বোঝা গেলে বলো, এটা বুঝতে হবে, এগুলো না বুঝলে তুমি পারবা না পরীক্ষায়। বাকিগুলা নতুন মেয়েটা সবাই বুঝতে পারছো? আচ্ছা, এখন এই যে প্রোডাক্টটা আসবে, এই তোকে আমি একটা রিভিউ দিতে বলছিলাম, স্টুডেন্ট ভর্তি হচ্ছে না গাধা কোথাকার। আবিদুর রহমান, এই নতুন মেয়েটা একটা রিভিউ দিয়ে আসিও, কেমন লাগতেছে। এখন আসি, এখন SiCl3OH, এখন এ কি করবে, আরো পানির অণু তো আছেই, পানির অণুটা আছেই, তখন এটা কি করবে, OH এর সাথে আবার H2O এর সাথে রিয়াকশন করবে। কিভাবে রিয়াকশন করবে, ওই সেম ভাবে, Si, এখানে OH থাকলো, এখানে আমার ক্লোরিন থাকলো, এখানে আমি 2টা ক্লোরিন দিলাম। এখন আবার কি করবে, অক্সিজেন আর হাইড্রোজেন এইভাবে বিন্যাস করবে। বুঝো, এটা কিন্তু 4টা ধাপে রিয়াকশনটা হবে। এখন এ ওই সেম প্রসেসে যাবে, বলবে ঠিক আছে আমি তোমার সাথে রিয়াকশন করি, এই বন্ড পেয়ারটা আমি নিয়ে নিব। এই যেহেতু এ আবার কি করবে, একে লোন পেয়ারটা দিয়ে দিল, এ বন্ড পেয়ারটা নিয়ে নিবে, কারণ এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। নিয়ে নিল, নিয়ে নেওয়ার পর সে আবার বন্ড গঠন করলো, বন্ড গঠন করে তৈরি করবে SiCl2OH2 প্লাস HCl প্লাস HCl। এই বাবাজি আবার করবে কি, আবার ওই সেম রিয়াকশন হবে, SiCl2OH2। এ কি করবে, আবার ওই পাশের অণু পানির সাথে রিয়াকশন করবে, তাহলে কি তৈরি করবে, Si, এখানে Cl, এখানে OH, এখানে Cl, এখানে OH, সেম প্রসেস,
বইয়ে একটা ধাপ দেখা আছে, বইয়ে একটা ধাপ দেওয়া আছে, অনেক বই রিয়েকশন দেয় নাই। এ কি করবে, বলবে যে ঠিক আছে তুমি আমার লোন পেয়ার ইলেকট্রন গুলা নিয়ে নাও, এইটা নিয়ে নিবে, এই পাশে এটা নিয়ে নিবে, এ আবার লোন পেয়ার ইলেকট্রনটাকে একে দিয়ে দিবে। তার মানে এইটা তৈরি হবে SiOH3Cl প্লাস HCl। দেখেন এইভাবে ধাপটা করতে করতে শেষ পর্যায়ে আসবে আমার এইখানে, তারপরে আসবে SiOH3Cl প্লাস H2O, রিয়াকশনটা করে আসবে সিলিকন, এখানে ক্লোরিন থাকবে, সবগুলোতে OH দাও। এখানে তৈরি করবে কি, এই অক্সিজেনটা কি করবে, পানির সাথে রিয়াকশন। এখানে লোন পেয়ার ইলেকট্রন থাকবে, এ কি করবে, একে দিয়ে দিবে, এ বলবে ঠিক আছে আমি চলে যাই। এখানে তো বন্ড গঠন করতেছেই, ও বন্ড পেয়ার নিয়ে নিবে, এ কে নিয়ে নিবে, এর সাথে বন্ড পেয়ার করবে, এই তো চলে গেল, দ্যাটস ইট, শেষ। এখান থেকে তখন তৈরি হবে SiOH4 প্লাস H। এই জন্য টোটাল রিয়াকশনটা এরকম আসে, SiCl4 প্লাস 4H2O, 4 মোল পানি লাগে, এই জায়গায় 4HCl প্লাস আসবে হচ্ছে SiOH4। বুঝতে পারছো, SiOH4 আসবে। কথা কি বোঝা গেছে, কথা কি বোঝা গেছে বলেন। এটা হবে আমার নেট রিয়াকশন, বাট রিয়াকশনের মেকানিজম হচ্ছে এই 4টা ধাপে হবে, বইয়ে একটা ধাপ দেখাচ্ছে। এখানে সন্নিবেশ বন্ধন গঠন হবে কয়টা, এখানে সন্নিবেশ বন্ধন হবে 4টা, সন্নিবেশ বন্ধন হবে। ক্লিয়ার হয়েছে রিয়াকশন গুলা কিভাবে হয়, নতুন মেয়েটা ক্লিয়ার হয়েছে। চলে আসেন গ্রুপ 14, গ্রুপ 15। তুই যদি এক্সামে 4 মার্ক থাকে, দেখ এখানে যদি দেখিস 4 মার্ক আছে, এখানে 4 মার্ক থাকে, সরি 4 মার্ক আছে, 4 মার্কে 4টা রিয়াকশন দেখাই দিবি, তাহলে তোকে এক্সট্রা ইয়ে করবে। এত কিছু অ্যারো ট্যারো না দেখাইলে জাস্ট এই অ্যারোগুলো দেখাবি, এই দুইটা অ্যারো দেখাবি, এই দুইটা অ্যারো দেখাবি, দেখায় 4বার রিয়াকশনটা করে দেখাবি। যদি তোর এখানে আসে, যদি 4 মার্ক থাকে, যদি 4 মার্ক না থাকে, 3 মার্ক থাকে, তাহলে দেখ এই রিয়াকশনটা দেখাবি, এই রিয়াকশনটা দেখায়, বইয়ে লেখা আছে যে এরকম ভাবে 4বার রিয়াকশনটা হবে, বইয়ে খুব সুন্দর করে লেখা আছে 4বার রিয়াকশনটা হবে, হাজারি স্যারের বইয়ে পাবি 4বার রিয়াকশনটা হবে, দেন এটা ফাইনাল প্রোডাক্টটা দেখাই দিবি, দ্যাটস ইট, শেষ। চোরামি বুদ্ধি সারি শিখাই দিচ্ছে, সমস্যা নেই। গ্রুপ 15 এর নাম হচ্ছে নিকটোজেন্স। নিকটোজেন্স এর নাম হচ্ছে শ্বাসরোধকারী। এই তোরা একটা করে রিভিউ দিস না কেন, প্রি মেডিকেলের ছেলেপেলেগুলো রিভিউ দিয়ে উল্টায় ফালাচ্ছে, আর তোরা একটাও রিভিউ দিস না। হ্যাঁ, কিভাবে আমার ব্যবসা হবে, কিভাবে আমার ব্যবসাটা হবে বল দেখি। আচ্ছা, যদি এটা আরো নাম বলতে চাই, সেটা হচ্ছে নাইট্রোজেনের গ্রুপ বা নাইট্রোজেন পরিবার। এটা কি নাইট্রোজেন পরিবার একটা। তো এই নিকটোজেন্স যেটা হয়, নিকটোজেন্স এর নামটা আসছে, এই নামটা আসছে হচ্ছে তোর
গ্রিক ওয়ার্ড নিজেইন থেকে, ঠিক আছে? এটা হচ্ছে পিটা উজ্জ্ব থাকে, নিজেইন নাম, এটার নাম হচ্ছে নিজেইন, নিজেইন থেকে এটা চলে আসছে। আচ্ছা, এখন বায়ুতে দেখা যায় যে শোষণ সহায়ক অক্সিজেনের সাথে শোষণ রোধী নাইট্রোজেন থাকায় এই নামটা দেয়া হয়। শ্বাসরোধকারী কেন? এটা হচ্ছে নাইট্রোজেন থাকায়, যা শোষণ রোধী, শোষণ রোধী। বোঝার চেষ্টা করবি। তোরা কি আমার ব্যবসায় একটু মানে ইয়ে করতে দিবি না? হ্যাঁ, ইয়াদব কোথাকার, একটু একটু রিভিউ টিভিউ দিস, নাহলে তো ব্যবসায় আমার লস হয়ে যাবে। এই কয়টা স্টুডেন্ট তোরা চলে আয়। নাইট্রোজেন এই গ্রুপের যে মৌলগুলা, ফসফরাস, তারপরে হচ্ছে আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এবং মস্কোভিয়াম। তার মধ্যে এই দুইটা হচ্ছে আমার অধাতু, এই দুইটা হচ্ছে আমার উপধাতু, আর এই দুইটা হচ্ছে আমার ধাতু, বাট এটা হচ্ছে আমার তেজস্ক্রিয় ধাতু। ঠান্ডা মাথায় বুঝবি, হ্যাঁ, যেগুলো পড়াচ্ছি সেগুলো বুঝবি, এটা ভৌত ধর্মের টাইপের। তো আমাদের জীবনে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নাইট্রোজেন, দেন ফসফরাস নিয়ে আমরা আলোচনা করব, এইটা নিয়ে আলোচনা করব, এগুলো অনেক ইম্পর্টেন্ট, এই দুইটা নিয়ে আলোচনা করব। এখন দেখা যায় যে নাইট্রোজেন এতটা ইম্পর্টেন্স কেন? দেখা যায় বায়ুর সাথে যদি নাইট্রোজেন না থাকতো, যদি বায়ুর সাথে নাইট্রোজেন না থাকতো, তাহলে দেখা যাইতো যে আগুন নিয়ন্ত্রণ করা যেত না। তাহলে আগুন নিয়ন্ত্রণ করা যেত না, আগুন নিয়ন্ত্রণ করা যেত না। কথা বুঝতে পারছিস? আগুন নিয়ন্ত্রণ করা যেত না। তেমনি ভাবে শোষণ ক্রিয়াও কি হয়ে যেত? নাইট্রোজেন না থাকলে কি হইতো? শোষণ ক্রিয়া নিয়ন্ত্রণহীন হতো। আমি যা পড়াচ্ছি এর বাইরে পড়ার কোনো দরকার নেই, এগুলাই বস লেভেলের জিনিস। শোষণ ক্রিয়া নিয়ন্ত্রণ হতো। আচ্ছা, দেখা যায় যে নাইট্রোজেনের জন্যই, এর জন্যই প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। নাইট্রোজেন কি করে? প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে। এগুলো হচ্ছে নাইট্রোজেনের কাজ। এখন চলে আসি, নাইট্রোজেন গেল গা। নাইট্রোজেনের যে উৎস, যদি আমরা উৎস আসি, নাইট্রোজেনের উৎস হচ্ছে বায়ু, নাইট্রোজেনের প্রধান উৎসই হচ্ছে বায়ু। আমরা আসি ফসফরাস। ফসফরাসের প্রধান উৎস হচ্ছে, দেখা যায় যে অস্থি বা হাড়ে, ভালো করে বুঝবি, অস্থি বা হাড়ে দেখা যায় 60% মতো আমার থাকে ক্যালসিয়াম ফসফেট, অস্থি বা হাড়ে। আরেকটা পাওয়া যায় আকরিক থেকে, সে আকরিক গুলার নাম কি? ফসফোরাইট। ভাইয়া আপনি যা পড়াচ্ছেন আর হাজারি স্যার পড়লে কি কমপ্লিট হবে? মোর দেন এনাফ। এই সবাই কি গাইড কিনছিস? সবাই গাইড কিনছিস? এরপরে আসি ক্লোরো অ্যাপাটাইট। সবাই কি গাইড কিনছিস? ক্লোরো অ্যাপাটাইট, সিএ, ও আচ্ছা এখানে 3 হবে, CA3 হবে, ঠিক আছে। ক্যালসিয়াম ফসফেট, PO4 এর যোজনী 3, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখো CA
Cl2 3 Ca3 PO4 2, এটা হবে ক্লোরোঅ্যাপাটাইট এটার নাম। এরপরে চলে আসি, ক্লোরো একটা আছে আর একটা ফ্লোরো অ্যাপাটাইট, জাস্ট এখানে ফ্লোরিন হবে, এটার নাম হচ্ছে ফ্লোরো অ্যাপাটাইট। ফ্লোরো অ্যাপাটাইট দেখো, ফসফাইটটাই এই ক্যালসিয়াম ফসফেটের অপর নাম হচ্ছে ফসফাইট, ঠিক আছে। ফ্লোরো অ্যাপাটাইট ওই একই, CaF2 ইন্টু 3 Ca3 PO4 2, এটা হচ্ছে ফ্লোরো অ্যাপাটাইট। কথা বুঝছো? এরপরে চলে আসি, আমরা কিন্তু যা পড়তেছি সব ভৌত ধর্ম, আকরিক গুলো একটু ভালো মতো পড়বেন। অস্থি বা হাড়ে কত পার্সেন্ট থাকে এটা একটু ভালো মতো পড়লেই ইনশাল্লাহ চলে আসবে ভালো কিছু। চলে আসেন, এরপরে চলে আসি আমরা ভৌত অবস্থা বা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পড়ব। গলনাঙ্ক অথবা স্ফুটনাঙ্ক, দেখেন খুবই ভালো মতো পড়বেন। আচ্ছা, তো দেখা যায় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আপনি পড়ার আগে আপনার কি কি পড়তে হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পড়ার আগে আপনাকে শুধুমাত্র কার কার গলনাঙ্ক পড়তে হবে? নাইট্রোজেনের আর ফসফরাসের, আর কারো পড়া লাগবে না। নাইট্রোজেনের আর ফসফরাসের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পড়লে আপনার আর কারোই পড়া লাগবে না, ঠিক আছে। এই দুইটা একবার পড়ে নেবেন, দ্যাটস ইট, শেষ। এরপরে চলে আসেন, আমরা ধীরে ধীরে সবই পড়ব, ঠিক আছে। এখন চলে আসি অবস্থা, চলে আসি। দেখা যায় অবস্থা হচ্ছে নাইট্রোজেন হচ্ছে গ্যাসীয়, ফসফরাস সলিড বাট ঊর্ধ্বপাতনযোগ্য। মিডিয়াম কেমজেম এক্সামের সাথে তো আমার কোনো সম্পর্ক নাই এখানে, টেনে শেষ করে দেওয়ার তো কোনো মানেই হয় না। তুমি যে টেনে শেষ করে দিতে বলতেছো তাহলে আমাকে বই টাকায় পড়াইতে হবে। তুমি জানো না আমি কিভাবে ক্লাস নেই? এটা কোন ধরনের কথা বললাম? তোমার এটা 1 বছরের কোর্স, আমি কিভাবে টেনে শেষ করাবো? হ্যাঁ, গাধার মতো কথা বলো। সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার যেটুকু পড়াইছি সেখান থেকে কোশ্চেন আসলে পারবা। এটা হচ্ছে সলিড বাট হচ্ছে ঊর্ধ্বপাতনযোগ্য। টেনে শেষ করলে তো জীবনে কেউ পড়তে পারবা না, এত সহজ না পড়ালেখা ভাইয়া। এখন চলে আসি বাকিগুলা যেগুলো আছে, এই বাকিগুলো হচ্ছে সলিড। মিডিয়াম কেমজেম এক্সাম 24-এর জন্য তোমাদেরকে পার্টিসিপেট করতে বলছে। তোমাকে যদি ভালো কিছু করতে চাও তোমাকে 24-এর পরীক্ষার পর 25-এর যে কেমজেম এক্সাম হবে সেইটা তুমি অ্যাটেন্ড করে ভালো কিছু করতে পারবা। তুমি মনে করো যে দোতলায় উঠতে না চায় 6 তলায় উঠতে চাও, তাহলে তো সমস্যা। তোমাদেরকে জাস্ট বলা হয়েছে যে অ্যাটেন্ড করবা, তোমাদেরকে তো বলা হয় নাই যে তোমাদেরকে পারতেই হবে। 24-এরটাতে তুমি না পারলে তুমি গাধা, 24-এ আবারও 25-এর কেমজেম এক্সাম হবে, তখন তুমি না পারলে তুমি গাধা। চলে আসবো 24-এরটাতে তোমাকে মাস্ট বি, তোমাদের যারা আছে তোমাদের এই 3 জনের মধ্যে আমি দেখতে চাই 24-এরটাই, অবশ্যই তোমাদেরকে আমি দেখতে চাই 24-এর যে পরীক্ষাটা হবে। কেমজেম এক্সাম কিন্তু প্রত্যেক বারই হবে, এখন কিভাবে তুমি পারবা? হ্যাঁ, এইটুকু বলতে পারি যে কেমজেম এক্সাম কঠিন হয়, লিমিট যাচাই এক্সাম। লিমিট যাচাই এক্সাম ভাই, কোশ্চিন করার পর আমরাও মানে ভ্যাবাচাকা খাই, ঠিক আছে। এখন চলে আসি, এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমরা পড়ছি, কি কি পড়বো? নাইট্রোজেন এবং তোমার হচ্ছে ফসফরাসের গলনাঙ্ক স্ফুটনাঙ্কই পড়লেই হবে। আকারে চলে আসি, আকার আকৃতি। নাইট্রোজেন ট্রিপল বন্ডে থাকবে আর ফসফরাস থাকবে হচ্ছে তোমার চতুস্থলকীয়, এটা সরল রৈখিক। আর ফসফরাস হচ্ছে তোমার চতুস্থলকীয়। এই টাইপের, ঠিক আছে। ফসফরাস হচ্ছে চতুস্থলকীয়, এই টাইপের। তো ফসফরাস এবং চতুস্থলকীয় এটা পড়বা। এরপরে চলে আসি আণবিক গঠন। এটা কিন্তু চতুস্থলকীয়, লিখে নিও, এটা চতুস্থলকীয়।
আর মিডিয়ামের কোনো ফ্রি এক্সাম বাদ দিবা না, ঠিক আছে? যেই অধ্যায়গুলা পড়া হয়েছে সেই অধ্যায়গুলোর মধ্যে যে অ্যান্সার গুলা পারবা সেগুলা বাদ দিবা না, যেগুলা পারবা না আমাকে বলবা। মিডিয়ামের কোনো এক্সাম, যেমন জাহাঙ্গীরনগরের এক্সাম দিলাম, জাহাঙ্গীরনগরের এক্সামটা দিতে পারতা, কেমিস্ট্রি টুকু দাগাইতে শুধু, যদি না পারতা দাগায় আমাকে বলতা যে ভাইয়া এগুলা প্রবলেম আছে বা এই অধ্যায়ের এগুলা কিভাবে কি করব। কোনো ফ্রি এক্সাম বাদ দিবা না, ঠিক আছে? চলে আসে আণবিক গঠন। আবিদুর রহমান, কোন এক্সাম বাদ দিবা না, চিটাগাং থেকে তোমাকে আমি টপ দেখতে চাই। আণবিক গঠন, যে যেখান থেকে আছো ওই কলেজে যেন টপ থাকো তোমরা। নট অনলি ফিজিক্স কেমিস্ট্রি, মানে নট অনলি কেমিস্ট্রি, অল সাবজেক্টে যেন টপ থাকো। চলে আসে আণবিক গঠন কিভাবে। নাইট্রোজেন দেখো, নাইট্রোজেন আমার ট্রিপল বন্ড দিয়ে এটা গঠন হয়। তাহলে দেখা যায় যে নাইট্রোজেনের যখন বন্ধন হবে, একটু বোঝার চেষ্টা করবা, নাইট্রোজেনের এইখানে একটা সিগমা বন্ড থাকবে, একটা সিগমা বন্ড থাকবে, ঠিক আছে? বাকিগুলা কি থাকবে? পাই বন্ড থাকবে, এখানে একটা সিগমা বন্ড থাকবে। কথা বুঝতে পারছো? এই যে এটা একটা পাই বন্ড, এটা একটা পাই বন্ড, এটা একটা পাই বন্ড, যদিও দেখতে একদম বাজে হইলো, বাট এরকম করে ড্র করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে পাই বন্ড। এটা দেখতে একদম বিচ্ছিরি হয়েছে, বাট এরকমই ড্র করতে হবে, হ্যাঁ? এটা হচ্ছে নাইট্রোজেনের স্ট্রাকচার, নাইট্রোজেনের স্ট্রাকচার গুলো ভালো মতো করবা। কথা বুঝতে পারছো বাচ্চারা? দেখো, তাহলে এটা বুঝতে পারছো, খুবই ভালো কথা। এখন দেখা যায় যে এটা হচ্ছে সরলরৈখিক টাইপের হয়। ফসফরাসের একটু বুঝবা, ফসফরাসের ক্ষেত্রে একটু বুঝো, ফসফরাসের অণুর আকারটা বড় হয়। নাইট্রোজেনের পরমাণু তোমার দেখা যায় ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা কম, এটা নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতায় আসবো আমরা পরে। দেখা যায় ফসফরাসের অণুর আকারটা বড় হয়। এখন দেখা যায় এখানে পিপাই পিপাই বন্ড গঠন হয় না, ভাইয়া পিপাই পিপাই বন্ড হয় না, বন্ড হবে না। বাট এই জায়গায় দেখা যায় অক্সিজেনের ক্ষেত্রে পিপাই পিপাই বন্ড গঠন হয়, পিপাই পিপাই বন্ড গঠন হবে। তাহলে পিপাই পিপাই বন্ড গঠন হচ্ছে। এখন আসি যে পিপাই পিপাই বন্ড গঠন হয় কেন। এই পিপাই পিপাই বন্ড যেটা গঠন হয়, এটা হয় এদের নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে, নিজেদের মধ্যে। এখন নিজেদের মধ্যে কেন হচ্ছে যদি বলো যে কেন গঠন হয়, এটা হচ্ছে নাইট্রোজেনের আকার ছোটর কারণে। আর এটা দেখা যায় পিপাই পিপাই বন্ড হবে না, কারণ ফসফরাসের আকার বড়। কেন? দেখো পিপাই পিপাই বন্ড, পিপাই, এই যে পাই বন্ড গঠন হচ্ছে, পাই বন্ড গঠন হচ্ছে, ঠিক আছে? হোয়াট ইজ পিপাই পিপাই বন্ড? কেউ বলতে পারবা পিপাই পিপাই বন্ড কি? একটু বলতে পারবা? এখন চলে আসি, একটু বোঝার চেষ্টা করো, কিছু জিনিস দেখাই।
আমার মনে হয় তোমরা অনেক বোর হয়ে যাও কিনা আমাকে বলবা। এইটা হচ্ছে এস এস সিগমা বন্ড, এটা হচ্ছে এস, একটু বোঝার চেষ্টা করবা, এস পি সিগমা বন্ড, এটাকে বলবো আমি এস পি সিগমা বন্ড, একটু বোঝার চেষ্টা করো। এরপরে চলে আসি, সিগমা বন্ড যখন এরকম টাইপের হচ্ছে এটাকে আমি পি সিগমা বন্ড বলতে পারবো। পি সিগমা, কারণ এটা কি পি সিগমা বন্ড, পি পি বন্ড গঠন হচ্ছে। এখন দেখো যদি এরকম করে পি অরবিটাল পাশাপাশি ওভারল্যাপ হয়ে যায় তখন এটাকে বলবো আমি পি পাই বন্ড, পাই বন্ড গঠন হচ্ছে পি অরবিটালের মধ্যে। এরপরে চলে আসি, যদি আমার এরকম পি অরবিটাল থাকে আর এরকম ডি অরবিটাল থাকে, মনে করো ডি এখানে ওভারল্যাপ হয়েছে, যদিও ড্রটা ঠিক হচ্ছে না, এখানে মনে করো ডি, এটা ডি, এটা ওভারল্যাপ হয়েছে, এগুলো ওভারল্যাপ হয়েছে, হ্যাঁ, পি পাই যদি ওভারল্যাপ করে, পি ওভারল্যাপ, ঠিক আছে, এবং পাই বন্ড গঠন করে, তাহলে এটাকে বলবো পি পাই ডি পাই বন্ড। যেহেতু দুইটা ডি অরবিটাল, দুইটা ডি অরবিটাল যদি এখানে ওভারল্যাপ করে, দুইটা ডি অরবিটাল যদি ওভারল্যাপ করে, এটাকে পড়বো আমি ডি পাই বন্ড। পি পাই বুঝতে পারছো? এটা হচ্ছে ডি পাই বন্ড। কথা কি বোঝা গেছে? এই কথা বুঝতে পারছো? এটা পি পাই ডি পাই জিনিসগুলো বুঝতে পারছো? আসলে তাহলে পাই বন্ডটা যখন পি অরবিটাল ওভারল্যাপের জন্য হবে তখন সেটাকে বলবো পি পাই পি আর ডি এর মধ্যে যখন পাই বন্ড গঠন হবে, এটা কিন্তু এরকম ওভারল্যাপ হবে, সামনাসামনি না, এরকম ভাবে হবে না, এটা পাশাপাশি, এই যে পাশাপাশি ওভারল্যাপ, মুখোমুখি ওভারল্যাপ, পাশাপাশি এরকম। অণুর আকৃতি চলে আসি, দেখা যায় P4 অণু গঠিত হয় বা নাইট্রোজেনের N2 গঠিত হয়। বোঝার চেষ্টা করবো, P4 অণু গঠিত হয় কারণ এটা চতুস্থলকীয়, P4 অণু গঠিত হয়, এটা চতুস্থলকীয় এবং এটা গঠিত হয়, ঠিক আছে। আচ্ছা, নাইট্রোজেনের গলনাঙ্ক লিখে দেওয়া হয় নাই, এটা আমি লিখে দিচ্ছি। নাইট্রোজেন আর ফসফরাসের গলনাঙ্ক করবা। নাইট্রোজেনের গলনাঙ্ক হচ্ছে -210°C, আর ফসফরাসের গলনাঙ্ক হচ্ছে 44°C, ঠিক আছে, এই দুইটা পড়লেই হচ্ছে। তো পিপাই বন্ড গঠন করতেছে কেন? পিপাই গঠন করতেছে হচ্ছে নিজেদের মধ্যে পিপাই বন্ড গঠন করে এবং এটার আকার ছোটর কারণে পিপাই বন্ড গঠন হচ্ছে। তাহলে পিপাই অণুর সংখ্যাটা, অণু কিভাবে গঠন হয় সেটা পড়বা, ঠিক আছে, অণু কিভাবে হয় সেটা গঠন করলে আনসারটা হয়ে যাবে। আচ্ছা, চলে আসি এর পরের দিকে চলে আসি, যে বহুরূপতায় যদি চলে আসি আমরা একটু, এটা পড়ায় আজকে ছেড়ে দিব। আর আবারও বলতেছি, কেমজেম 25-এরটাতে তোমাদেরকে টপ করতে হবে, 25-এরটাতে যদি টপ করতে পারো তাহলে তুমি হিরো, 24-এরটাতে টপ করতে পারবা না এমনিতেও, কারণ হচ্ছে 24-এর পোলাপান পড়া শেষ, তোমার কেবল শুরু। চলে আসো এই জায়গায়, আমরা যদি নাইট্রোজেনের ক্ষেত্রে আসো, নাইট্রোজেনের ক্ষেত্রে কি কি পাওয়া যায়? আলফা নাইট্রোজেন পাবা, বিটা নাইট্রোজেন পাবা, তো এখানে দুইটাই নাইট্রোজেন পাবা। আলফা নাইট্রোজেন হচ্ছে কিউবিক কেলাস, এটার আকারগুলা পড়বা। বিটা নাইট্রোজেন হচ্ছে হেক্সাগোনাল। এই আবিদুর রহমান না, মাইশা আজকে অবশ্যই পড়া কথায় বলে দিবি, কালকে গার্ডিয়ানের কাছে সবার ফোন যাবে, যদি কেউ রেজিস্ট্রেশন না করে থাকে ওর গার্ডিয়ানকে আমি ফোন দিব অথবা ওকে বাইর করে দিব একবারে, ওকে আবার টাকা দিয়ে ভর্তি করতে হবে, এটা একদম স্ট্রিক্টলি বলে দিবি।
ফসফরাসের ক্ষেত্রে তিনটা রূপভেদ পাবা, একটা হচ্ছে শ্বেত ফসফরাস, আরেকটা হচ্ছে লোহিত ফসফরাস, আর আরেকটা পাবা হচ্ছে কালো ফসফরাস। তো দেখা যায় যে শ্বেত ফসফরাস থেকে তুমি যদি লোহিত ফসফরাসে যাও, শ্বেত থেকে যদি লোহিত ফসফরাসে যাও, যদি আয়োডিনের উপস্থিতিতে যাও, এখানে কার্বন ডাই অক্সাইড বা নাইট্রোজেন গ্যাস তুমি দিতে পারো। গ্যাস দিতে পারো 250 ডিগ্রি সেলসিয়াস তুমি যদি দাও, তাহলে পাবা হচ্ছে লোহিত ফসফরাস। আবার দেখো লোহিত ফসফরাস যদি দাও, যদি ওইখান থেকে 550 ডিগ্রি সেলসিয়াস 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দাও, কার্বন ডাই অক্সাইড বা নাইট্রোজেন গ্যাস দিবা, দেন পাবা হচ্ছে ফসফরাসের বাষ্প, দেন ওইখান থেকে শ্বেত ফসফরাস। এটা অনেক দ্রুত শীতল করতে হবে। ঠিক আছে, দ্রুত শীতল করতে হবে। কথা বুঝতে পারছো?